নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের মঙ্গলবারের এপিসোডে তোমাদের জানাই অনেক স্বাগত। আমি সোনালি, এখন আছি তোমাদের সাথে। আজকে যে সত্যি ভৌতিক ঘটনাটি বলতে চলেছি তোমাদের কাছে, সেই ঘটনাটি পাঠিয়েছেন তন্ময় মুখার্জি, কলকাতার বেহালা থেকে। তন্ময় মুখার্জিকে অনেক ধন্যবাদ জানাই গোস্ট ফাইলসের তার জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠানোর জন্য। কি এমন হয়েছিল তন্ময়ের জীবনে যে তার বাবাই ছিল তার জীবনটাকে শেষ করে দেওয়ার মূল কাণ্ডারি? কিন্তু আদৌ কি পেরেছিল? সেই ঘটনাই তোমাদের সামনে আজকে আমি বলতে চলেছি। তন্ময় মুখার্জি যেভাবে ঘটনাটি আমার কাছে বর্ণনা করেছে সেইভাবেই আমি তোমাদের কাছে উপস্থাপনা করছি। বেশি দেরি না করে চলে যাব সরাসরি ঘটনাতে। ঘটনাটি খুবই ছোট কিন্তু খুবই মারাত্মক। ঘটনাটি অনেক বছরের সত্য ঘটনা। কত বছরের সেটা আমি বলতে পারবো না। সেই সময়টা ছিল কৌশিকী অমাবস্যার রাত। সেই দিন বাড়িতে টিউশন করে ফিরছিলাম। রাত তখন 8টা কি 8:30 বাজে। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। কিন্তু আমার বাড়িতে রাত হলেই, অর্থাৎ রাত একটু গভীর হতেই প্রতি রাত শুরু হতো ঝনঝন শব্দ, অর্থাৎ মনে হয় শেকলের ঝনঝন শব্দ। শব্দটা এরকমই ছিল। এরকমই সেই দিন, কৌশিকী অমাবস্যার রাত। রাত গভীর যতই হতে থাকে, হঠাৎই শোনা যায় সেই শেকলের ঝনঝন শব্দ। তারপর হঠাৎ ঘুম ভেঙে গেল। কেউ যেন অনেক কষ্টে টেনে হিঁচড়ে একটা শিকল নিয়ে বাড়ির এ মাথা থেকে পুরো বাড়িটা যেন ঘুরে বেড়ায়। দুর্ভাগ্যবশত সেই দিন মা ছিল না। একটা জিনিস, আমার বাড়িতে যখনই আমার মা না থাকে তখনই বাড়িতে শুরু হয় তাণ্ডব। মা বলে রাত যত গভীর হবে বাড়ির বাইরে কেউ কখনো বেরোবে না, আমি বাড়িতে থাকি অথবা না থাকি। কানে শুনতে পেয়েও সেই দিন আমি বিছানা ছেড়ে উঠিনি। ওদিকে নিশীথে চলছে মা কালিকা দেবীর পূজা। যাই হোক, আমি কানে হেডফোন দিয়ে শুয়ে আছি। এই করে কিছুটা সময় কেটে যায়। ঘড়িতে তখন 11:15 বাজে। দেখি বাবা ঘুম থেকে উঠে দরজা খুলছে বাইরে যাবে বলে। আমি বুঝতে পেরে কিছু বলিনি। ভাবলাম হয়তো টয়লেটে যাবে, তাই চুপচাপ ছিলাম। তার ঠিক 15 থেকে 16 মিনিট পর আমি দেখছি বাবা তখনও ঘরে ফেরেনি। এই করে গেল 30 মিনিট। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম বাইরে ডুম লাইটটা জ্বলছে খা খা করে। আমি তখনও ঘরে বসে বাবাকে ডাক দিলাম, বাবা, ও বাবা, বাবা। দেখছি কোনো সাড়া শব্দ নেই। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর নিজে থেকেই উঠে টয়লেটের সামনে গিয়ে বাবা বাবা বলে ডাক দিলাম। তখন দেখলাম বাবা ভেতর থেকে বলে উঠল, একটু সময় লাগবে, তুমি ঘরে যাও। এই শুনে আমি বাবাকে বলে উঠি, এত রাতে টয়লেটে এসেছো, নিশ্চয়ই দরকার আছে, কিন্তু এতটা সময় লাগছে বলেই না আমি এলাম। তোমার অসুবিধা হলে আমি দাঁড়াচ্ছি। বাবা অমনি বলে ওঠে, না, তুমি ঘরে যাও, আমি সময় হলেই চলে আসবো। এই শুনে আমি চলে এলাম ঘরে। এসে জুতো খুলে আমি আমার ঘরে যেই না ঢুকতে যাব, অমনি দেখি আশ্চর্য, বাবা আমার ঘরে বসে আছে। আমি হতভাগ হয়ে বললাম, কি গো বাবা, তুমি না বাথরুমে ছিলে? বাথরুমে আমায় বললে যে সময় লাগবে, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে আমার ঘরে এলে? বাবা কিছুক্ষণ ইতস্তত বোধ করে বলে ওঠে,
হয়ে গেল, তাই চলে এসেছি। আমি একটু অস্বাভাবিক ভাব মনে করলাম। যাই হোক, আমি অত না ভেবে বললাম, তাহলে তুমি আমার ঘরে? না, তুমি তো এখন এত আসো না, তাই বললাম আর কি। তুমি বলো ছেলে মেয়ে বড় হয়ে গেলে নাকি বাবা মা তার সাথে শুতে নেই, তাই ওই আর কি। তো কিছু বলবে বাবা? বাবা দেখছি ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে আছে। অমনি বাবা কিছুক্ষণ পর বলে ওঠে, আজ এই ঘরে তোমার সঙ্গে ঘুমাবো, যদি তোমার কোনো সমস্যা না থাকে। আমি বললাম, না না, ঠিক করেছো, আজ একসাথেই ঘুমাবো। তাহলে এই বলে ঘরে ঘুমোতে গেল। তারপর কিছুক্ষণ সময় যাওয়ার পর বাবা আমি তখন এক ঘরে ঘুমাচ্ছি। যেই না চোখটা লেগে আসে অমনি ঠক ঠক আওয়াজ শুরু হয়। আমার খুব বিরক্ত বোধ হয়। একেতে শরীরটা খারাপ, আর তার মধ্যে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি, আর তার মধ্যে বাইরে থেকে ঠক ঠক আওয়াজ। বিরক্ত বোধ হয়ে বলি, এত রাতে কে এসেছো? অমনি শুনতে পাই বাবা বলছে, দরজা খোলো, আমি। দরজা কেন দিয়েছো? আমি তখন হতভম্ব। আমি নিজেকে কিভাবে সামলাবো বুঝে উঠতে পারছিলাম না। আশ্চর্য, পাশে অমনি তৎক্ষণাৎ ঘুরে দেখি বাবা তো পাশে শুয়ে আছে। বাবা পাশে শোয়া, তাহলে ওই দরজায় ধাক্কাচ্ছে সেও বলছে আমি বাবা, এটা কি করে সম্ভব? কেমন হলো ব্যাপারটা? তখনও দেখছি আমার পাশে লোকটা ওপাশ হয়ে ঘুমিয়ে আছে। আমি কিছু না বলে চুপচাপ ওনার পাশেই শুয়ে আছি। আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। কে কে এই লোকটা? কি বা আমার সাথে হচ্ছে? আমি আস্তে আস্তে উঠে আমার মাকে ফোন করি, কারণ আমার মা মাসির বাড়ি কালী পুজোয় গিয়েছিল। আমার মাকে সব বলি, হাত পা থরথর থরথর করে কাঁপছে, কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। ওই একই ঘরে আমি আর ওই লোকটা, আর অপরদিকে দরজার পাশেও বলছে সে আমারই বাবা। ভয়ে বুকের ভেতর যেন জল শুকিয়ে যায়। যদি কিছু হয়ে যায় ঘরের ভেতর, যদি আমার কোনো প্রাণের কোনো ক্ষতি হয়ে যায়, এই ভেবে কি করব বুঝে উঠতে না পেরেও শত সাহস দেখিয়ে মায়ের সাথে ফোনে কথা বলি। মা বলে, তুমি কোনো ভয় না পেয়ে দরজা খোলো। আর আমি তো তোমাদের বলেছিলাম, আমি বাড়িতে না থাকলে তোমরা কেউ মাঝরাতে বা রাত গভীর হলে বাইরে বেরোবে না। মায়ের ভরসায় দরজা খুললাম। বাবা অমনি রাগ দেখিয়ে চিৎকার করে বলে ওঠে, তুই দরজা কেন বন্ধ করেছিস? আমার ঘুম আসছে না বলেই তো আমি একটু পাড়ার কালী মন্দিরে গিয়েছিলাম। তৎক্ষণাৎ বাবার মুখটাকে চেপে ধরে বাবাকে সবটা বলি। বাবাকে নিয়ে অমনি পাড়ার ক্লাবে গিয়ে বসি, তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে দিই। সেই রাতটা ক্লাবেই কাটাই। সকালে বাড়িতে এসে দেখি আমার বাড়ির দুটো বিড়াল যাচ্ছে তা ভাবে মরে পড়ে রয়েছে, আর দেয়ালে লেখা আছে, আজ তো বেঁচে গেলি। যাই হোক, তারপর আমার মা বাড়ি এসে কোনো কথা না বলেই সঙ্গে সঙ্গে বাড়িতে বন্ধন করা শুরু করে এবং বাড়ির পুজো দেয়। যেখানে আমার প্রাণটা যাওয়ার কথা ছিল, সেখানে আমার বাড়ির দুটো অবলা প্রাণীর প্রাণ চলে গেল। কতটা নির্মম, কতটা অস্বাভাবিক। পুজো দেওয়ার পর সেখান থেকে রাত হলে ঘরে বাইরে আমরা কেউ পা রাখি না, আর বাইরে থেকে কোনো আওয়াজ হলেও আমরা কেউ বেরোই না। কিন্তু আজও সেই আওয়াজ বন্ধ হয় না।
এই ছিল আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারো। কোন ধরনের এপিসোড বা কোন ধরনের ঘটনা তোমরা শুনতে চাও সেই ঘটনাও আমার কাছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর তোমরাও চাইলে ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে। একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে যদি গল্প ভালো লাগে। তো গোস্ট ফাইলসে কোনো রকম মিথ্যে গল্প প্রচারিত হয় না। তো তোমরাও তোমাদের ঘটনা, জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনা নির্দ্বিধায় আমার কাছে লিখে পাঠাতে পারো। ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও। আর আমি ফিরে আসছি এর থেকেও ভয়ঙ্কর এপিসোড নিয়ে আগামী শনিবার। গুড নাইট।